হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সন্ধে 6টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এমন সুন্দর পড়ন্ত বিকালে সূর্য অস্ত যাচ্ছে, আকাশটা দেখতে কি ভীষণ ভালো লাগে, তাই না? তো সন্ধে লাগিয়ে এসছি, তো ঘরে আলো টালো সমস্ত কিছু জ্বালিয়ে দিলাম। এবারে পর্দাটা টেনে দিচ্ছি, কারণ 3তলার ওপরে থাকি, তো ঘরে আলো জ্বললে কাঁচের জানলা যেহেতু বাইরে থেকে দেখতে ভীষণ খারাপ লাগে। আমি বেশিরভাগই দিনের বেলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে মনে হলো বিকালবেলা মানে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা অবধি আমার এইটুকুনি সময় কেমনভাবে কাটে বা আমার ঘর সংসারে কি কি কাজকর্ম থাকে সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদিও সকালবেলার দিকে যতটা ঘরের কাজকর্ম থাকে, বিকালবেলা তো সেরকম কোনো কাজকর্ম থাকে না, যেটুকুনি যা থাকে সেটাই মনে হলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এটা একদম আমার বাড়ির সামনে ফুচকার দোকান লাগাচ্ছে। সন্ধেবেলা 6টা সাড়ে 6টা নাগাদ থেকেই এখানে লোকের ঢল নামে ফুচকা খাওয়ার জন্য। 4 মাথার মোড়, তো সেই জন্য ভিড়টাও ভীষণ হয়। আর ছাদে তোমরা দেখতেই পেলে এক গাদা জামা কাপড় মেলা রয়েছে, তবে যেটুকুনি যা শুকিয়েছে সমস্ত তুলে তুলে ছাদের খাটে জমিয়েছিলাম, তারপরে তুলে নিয়ে এসেছি। 4খানা চাদর জমেছিল, 4টে চাদরের মধ্যে 3টে চাদর শুকিয়েছে, একটা চাদর এখন এই মেললাম। মেলে তারপরে আর যেটুকুনি ভিজে জামা কাপড় ছিল এপিটোপিট করে দিলাম, বাকি জামা কাপড়গুলো নিয়ে এসেছি। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, শুলে পরে তো বিছানাপত্র এদিক ওদিক হয়ে যায়, সেটাকে ভালো করে ঝেড়ে চাদরটা টান টান করে পেতে দিলাম আর বালিশগুলোকে ডিভানের মধ্যে রেখে দিলাম। কারণ এই যে চাদরটা রয়েছে এর সাথে ম্যাচিং বালিশের কভার নেই বলে সেই জন্য বালিশগুলোকে আমি আর খাটের ওপরে রাখিনি, ভিতরে রেখে দিলাম। ঘরের মধ্যে আলনা বিছানা এই সমস্ত জিনিসগুলো যদি গোছানো না থাকে ভীষণ অগোছালো লাগে ঘরটা। আর জামা কাপড় যখনকারটা তখন মানে দিনের দিন যদি গুছিয়ে না ফেলি জমতে জমতে একদম পাহাড়ের মতো হয়ে যাবে, দেখলে পরে মনে হবে যেন ধোপার বাড়ি। তো ওটা দেখলে তো খুবই খারাপ লাগে। জামা কাপড় ভাঁজ করার কাজটা প্রত্যেক দিন কম বেশি করতেই লাগে, এবেলা ওবেলা দুবেলাতেই, কারণ কাচাকাচিটা আমার ঘরে খুব বেশি হয়ে থাকে। আর এই যে প্রত্যেক দিন রান্নাঘরের যে সমস্ত হাত মোছা আছে সেগুলোও তো আমি ওয়াশিং মেশিনে দিই, সব কিছু ভাঁজ করে নিলাম। এই যে চাদরগুলো আমি ডান দিক করে রাখছি, এগুলো বেশিরভাগ চাদরই আমি বিছানার ভিতরের দিকে পাতি, মানে বেশ পুরনো চাদর, এখনও ছেড়েনি, রঙটা একটুখানি চটে গেছে। তো রং চটা চাদরগুলো আমি এইভাবে রিউজ করে থাকি, ভিতরে পাতার কাজ করে থাকি। কাজ শেষ করতে হবে বলে তাড়াহুড়ো করে যেরকম সেরকমভাবে কাজ করলাম এমন কাজটা আমি ঠিক করতে পারি না। আমার একটু হয়তো সময় বেশি লাগে, কিন্তু যখন যে কাজটা করি তখন সেটা পারফেক্টলি করার চেষ্টা করি, যাতে দ্বিতীয়বার কারোকে সেই কাজে হাত দিতে না লাগে। আর সত্যি কথা বলতে একার সংসারে দ্বিতীয় কেউ থাকে না যে এসে আমার কাজটাকে ঠিকঠাকভাবে সামলে করে দেবে। তো দেখো মোটামুটি আধা ঘন্টা হয়েছে, 6:30টার সময় এখন আমি কিচেনে এসেছি। জামা কাপড় ভাঁজ করে যখন গোছাচ্ছিলাম মামাকে বললো একটু ঝাল ঝাল করে কিছু বানিয়ে দাও, একটু চটপটা টাইপের কিছু খেতে ইচ্ছা করছে। তো কি বানাবো, প্রথমে ভেবেছিলাম ডিমের অমলেট বানিয়ে দিই, তারপরে ভাবলাম না একটু অন্যরকম করে দিই। বেশি করে একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ওই ডিমের অমলেট যেরকমভাবে বানায় সেরকমভাবেই ডিমের ব্যাটারটা বানিয়েছি। তারপরে করেছি কি, এই আপ্পাম প্যানের মধ্যে অল্প একটুখানি করে তেল দিয়ে আর ডিমের এই ব্যাটারটা দিয়ে ছোট্ট ছোট্ট এগ আপ্পাম বানিয়ে দিয়েছি। আসলে জিনিসটা তো একই রকম লাগে খেতে, যেহেতু দেখতে অন্যরকম তাতেই যেন মনে হয় স্বাদটাও বদলে যায়। আর রাত্রিবেলার রান্নার জন্য সকালবেলাতে একটুখানি কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, তো জলটাকে ভালো করে ফেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই সন্ধ্যেবেলা চাটাগুলো খেয়ে নিয়ে তারপরে রাত্রে রান্নাটা সারবো। তো মোটামুটি আপ্পাম আমার রেডি, বেশিক্ষণ লাগে না, সময় 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। একবার একটু এপিটোপিট করে নিলে বেশ ফুলে ফুলে সুন্দর দেখতে লাগে, টমেটো সস দিয়ে খুবই সুন্দর লাগে খেতে। আপ্পাম প্যানটা যেটুকুনি যা বাসন ইউজ হয়েছে সবটা নিয়ে আমি এখন সিঙ্কে রেখে দিলাম, আর চা বানিয়ে নিচ্ছি আমার আর মামামের জন্য, কারণ বাবু এই সময়তে বাইরে রয়েছে। বাসনপত্রগুলো এখন সব কিছুই সিঙ্কে থাকবে, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে একেবারে সবটা নিয়ে ডিশওয়াশারে ভরে দেব। সারাদিনে রান্নাঘরের কাজে তো বাসন প্রচুর জমা হয়,
তবে আমার এই একটা বড় কাজ থেকে অনেকটাই ছুটি মেলে ডিশওয়াশার থাকার জন্য। সমস্ত রকম বাসনই আমি ডিশওয়াশারে মেজে থাকি, শুধু ননস্টিক আর হার্ড অ্যানোডাইজ ছাড়া। আর সিলভারের কোনো বাসনপত্র আমি রান্নাঘরে ইউজ করি না, বেশিরভাগ বাসনই আমার কাঁচের আর স্টিলের। আর হার্ড অ্যানোডাইজ ননস্টিকের যেটুকুনি বাসন যেদিনকে ব্যবহার করি সেদিনকে ওইটুকুনি হাতে মেজেই নিই। এই ডিশওয়াশার থাকার জন্য এরকম একটা বড় কাজের থেকে আমি অনেকটাই রিলিফ পেয়ে থাকি। এই সময়তে রাত্রি 8টা মতো বাজে। আমি চা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি কাবলি চানা বানাবো বলে। আর এখনকার পেঁয়াজগুলো দেখেছো, পেঁয়াজের খোসা ছাড়ালেই গায়ে একটা কেমন কালো কালো স্পট থাকে, না ধুয়ে হাতের মধ্যে লেগে যায়। ওরকমভাবে পেঁয়াজ ব্যবহার করতে এটা ব্যাপারটা ভীষণই অস্বস্তিকর হয়ে থাকে। রিয়ান মিলি ব্লগ চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছিলে আমার কড়াই সম্পর্কে জানার জন্য। যদিও আজকের ব্লগে আমি ওই কড়াইটা ইউজ করিনি। আমি বুঝতে পেরেছি একটা বড় সাইজের যে ফ্ল্যাট টাইপের যে কড়াই আছে সেটা সম্পর্কেই তুমি জানতে চেয়েছো। তো ওই কড়াইটা বিনোদ কোম্পানির কড়াই আছে, একদম স্টেনলেস স্টিলের ট্রিপ্লাই কড়াই। আমি লোকাল মার্কেট থেকেই কিনেছি। আশা করি বিনোদ কোম্পানির ট্রিপ্লাই কড়াই বললেই তুমি হয়তো তোমাদের লোকাল মার্কেট থেকে পেয়ে যাবে। আমি জানি না তুমি কোথা থেকে কমেন্ট করেছো, আশা করি লোকাল মার্কেটেই এই সমস্ত জিনিসগুলো অ্যাভেলেবেল। আমি আজকে কাবলি চানাটা প্রেশার কুকারের মধ্যেই বানাচ্ছি, কারণ কাবলি চানাগুলো ভেজানো রয়েছে, এগুলো সিদ্ধ করা নয়। আমি এরকমভাবেই আজকে বানাচ্ছি। এখানে কুকারের মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হতেই বাটা মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, লঙ্কা, টমেটোর পরিমাণটা বেশি আছে। তো এইখানে আমি প্রায় মাঝারি সাইজের 4টে টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে যেই তেল বেরিয়েছে, তেলটা বেরোবার পরেই জল মিশিয়ে দিয়ে কাবলি চানাটা মিশিয়ে দিয়ে 7-8টা মতো সিটি মেরেছি। ব্যাস, তারপরেই সুন্দরভাবে কাবলি চানাটা তৈরি হয়ে গেছে। নামাবার পরে আমি ওর মধ্যে গরম মশলা মিশিয়ে দিয়েছিলাম। আগে আমি কাবলি চানা যখন বানাতাম তখন চানাটাকে ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়ে তারপরে বানাতাম। তো এখন আমি বেশ কিছুদিন ধরে এই রকম পদ্ধতিতে বানিয়ে থাকি। তো স্বাদের একটু হয়তো ডিফারেন্স হয়, কিন্তু খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে এটাও। তোমরা আমার যে সকল নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন রাত্রি 9:30 মতো বাজে। ময়দা মেখেছি, আটা ময়দা মিশিয়ে ময়ান দিয়ে ময়দা মেখে একটুখানি গরম গরম লুচি ভেজে নিচ্ছি। আজকে লুচি আর কাবলি চানার তরকারি, এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলার ডিনার। কাবলি চানার তরকারিটা এত সুন্দর কালার এসছে সম্পূর্ণ কিন্তু টমেটোর জন্য। আর একটু টক টক খেতে হয়েছিল, টমেটোর পরিমাণটা বেশি ছিল। আর এরকম রান্নাতে দেশি টমেটো ব্যবহার করলে কিন্তু স্বাদও রান্নার ভীষণ সুন্দর আসে। আমাদের 3 জনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সমস্ত বাসনগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে আর সন্ধেবেলা যেটুকুনি বাসন ছিল সবটা নিয়ে আমি ডিশওয়াশারে ভরে দিয়ে এলাম। আর এসে এখন কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার যে সলিউশনটা থাকে সেই সলিউশনটা স্প্রে করে নিয়ে আমি দুবেলাই কাউন্টার টপ পরিষ্কার করে থাকি, ওয়ালগুলো পরিষ্কার করি, গ্যাসটা পরিষ্কার করি। তো এখানে দেখো আমাদের খাবার দাবার খেতে খেতে রান্নাঘরের যে ওভেনটা ছিল সেটাও ঠান্ডা হয়ে গিয়েছিল। তো সবটা ভালো করে মুছে একদম পরিষ্কার করে রেখেছি। রাত্রিবেলায় প্রত্যেক দিনই আমি এরকমভাবে কিচেনটা ক্লিন করি, এতে কি হয় আরশোলা পোকামাকড়ের উৎপাতটা কম হয়। এই মুহূর্তে এখন রাত্রি 10:30 পৌনে 11টা মতো বাজে। আমি ওয়াশরুমে চলে এসেছি, ব্রাশ করে নিচ্ছি, একটুখানি ফ্রেশ হয়ে নেব। আর মেয়ে কিন্তু এই ঘরে দেখো অন্ধকার, মেয়ে কিন্তু এখানে অলরেডি শুয়ে পড়েছে। আর ঘরে যেহেতু এসি চলছে, আমি বাথরুমের দরজাটা খুলে রেখে এখানে ক্যামেরাটা চালু ছিল বলে সেই জন্য ও একটুখানি রাগই করছিল। তো এখন বেডরুমে চলে এসেছি, বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।